সাল 1996। মুভির প্রথমেই আমাদের একটি ঘটনা দেখানো হয়। এক মা তার ছেলেকে স্কুল বাসে দিতে যাচ্ছে, আজ ছেলেটির জন্মদিন। এই জন্য ছেলের মা ছেলের বন্ধুদের জন্য তাকে চকলেট দিয়ে দিয়েছে। স্কুল বাস আসা মাত্রই সবাই নিজ নিজ বাচ্চাকে উঠিয়ে দিলে বাসটি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। অন্য দৃশ্যে একটি ব্যস্ততম রাস্তা। একজন ট্রাফিক সদস্য ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। সেই স্কুল বাসটিও সিগন্যাল এসে দাঁড়ায়। এক মহিলাকে দেখা যায় কোলের ছোট্ট বাচ্চাকে নিয়ে জ্যামের মধ্যে খেলনা বিক্রি করছে। একসময় মহিলাটি বাচ্চাকে নিচে রেখে খেলনা বিক্রি শুরু করে। পাশে থাকা একটি লোক এগুলো দেখছিল। হঠাৎই সিগন্যাল ছেড়ে দেয়, আর লোকটি তখন বাচ্চাকে বাঁচাতে দৌড়ে রাস্তার দিকে আসার সময় তার হাতের সিগারেটটি ফেলে চিৎকার করে এগিয়ে আসে। আর তখনই ওই সিগারেটের আগুন ড্রেনের লিকেজের সংস্পর্শে গিয়ে বিস্ফোরণের সৃষ্টি হয়। পাশে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি ছিল। মুহূর্তেই সেই সিলিন্ডারগুলো বিস্ফোরিত হতে থাকে। যানবাহন, ফুটপাত, আশেপাশের দোকান, বৈদ্যুতিক খুঁটি সবকিছুতে আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে প্রায় 40 জনের মতো মানুষের মৃত্যু হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হাইকোর্ট সিবিআইকে নিযুক্ত করে, এবং সিবিআইও এই কেসটিকে প্রায়োরিটি কেস হিসেবে এই ঘটনার তদন্ত করতে হাইকোর্ট থেকে স্পেশাল পারমিশনও নিয়ে নেয়। এই ঘটনাটা মনে রাখবেন। এখান থেকে সিন চলে যায় ঘটনার 2 বছর পর। তিরুপতির একটি জনসভা এসেছে এই রাজ্যের সিএম ডাকিয়ানি। জনসভা শেষ করে পুরো টাইট সিকিউরিটি এবং পুলিশ প্রোটোকলে ফিরে যাচ্ছিল। হঠাৎই একজন কনস্টেবল এসে সিএম এর রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয়। এই কনস্টেবল নাম শিবা। মূলত মুমূর্ষু রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিতেই শিবা সিএম এর রাস্তা আটকে দিয়েছে। এই ঘটনায় সিএম নিজেই নেমে আসে। সিএম শিবার কাজে অ্যাপ্রিসিয়েট করে এবং শিবাকে বলে, তুমি সঠিক কাজই করেছ। সিএম এর জীবনও তো সাধারণ মানুষের মতোই। আমরা দুজনেই জনগণের সেবক, তাই জনগণকে সাহায্য করতে তোমার কারোর থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, সেটা সিএম হোক বা পিএমই হোক না কেন। পরবর্তী দৃশ্যে আমরা একটি অ্যাক্সিডেন্ট দেখতে পাই। একজন বয়স্ক মহিলা ড্রাইভ শিখতে গিয়ে একটি মোটর বাইককে মেরে দিয়েছে। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম ঋপ্তি। ঋপ্তি মূলত ওই মহিলাকে কার ড্রাইভিং শেখাচ্ছিল। ঋপ্তি কোনোভাবে পরিস্থিতিটা সামলে দিয়ে আবার ট্রেনিং শুরু করে। এরপর আবারও করা ব্রেক। তবে এবার অ্যাক্সিডেন্ট নয়, শিবার সিগন্যালেই তারা দাঁড়িয়েছে। শিবা তাদের কারেই উঠে পড়ে। শিবা তাদের কারে উঠে পড়ায় ঋপ্তি তাকে নেমে যেতে বলছিল, কিন্তু শিবা নামবে না দেখে শিবাকে নিয়ে তাদের যেতে হয়। এরপর তাদের কথায় জানা যায় শিবা এবং ঋপ্তি একই স্কুলে পড়াশোনা করত, এবং স্কুল লাইফ থেকেই তাদের মাঝে প্রেমের সম্পর্ক। ঋপ্তি শিবার উপর একটু রেগে আছে, কারণ শিবা তার পরিবারকে এখনও কিছু জানায়নি। শিবা বলছিলাম যে ছুটি পাই না যে তোমার বাড়ি গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। ঋপ্তি তখন ওই বৃদ্ধ মহিলাকে বিদায় করে দিয়ে শিবাকে জানায় ঋপ্তি যে ট্রেনিং স্কুলের চাকরি করে এটির মালিক মূলত প্রেম, যে কিনা তাদের স্কুলেরই সিনিয়র ছিল। প্রেম ঋপ্তিকে বিয়ে করতে চায়। ঋপ্তি বলে বাবার সাথেও প্রেমের ভালো সম্পর্ক, কিছু হয়ে যাওয়ার আগে তুমি আমার বাবার সাথে এসে কথা বলো। কিন্তু শিবা বলে পাগল নাকি, সামনে আমার এসআই এক্সাম, আগে এক্সাম দিই, এরপর তোমার বাবার সাথে কথা বলবো। ঋপ্তি বলে দেখো ভাই, প্রথমে ডিগ্রি, পরে চাকরি, আবার এখন এসআই এক্সাম, এত বাহানা আমি বুঝি না। আমি তোমার ইন্ডিয়ার প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। শিবা বলে দেখো, ব্যাপারটা সেটা না, তোমার বাবাকে তো জানোই, কথা বলতে গেলে সে জাতপাত নিয়ে ঝামেলা করে বসবে। কিন্তু ঋপ্তির কথা, বিয়ে কি আমার বাবাকে করবে না আমাকে? আমি বলছি কাল তুমি বাবার সাথে এসে কথা বলবে, ব্যাস। ঋপ্তি শিবার হাত ধরে অনেক অনুরোধ করে। শিবার যেন কালই তার বাবার সাথে এসে দেখা করে। এরপর শিবা স্টেশনে গিয়ে ডিউটি জয়েন করে। এসআই শিবাকে ডেকে ইচ্ছা মতো ছাড়ে, কারণ সে সিনিয়র। তারপরও সে নিষেধ করা সত্ত্বেও শিবা সিএম এর গাড়ি ভর আটকেছে। এসআই বলে তোমার জন্য আমার নাক কাটা গেছে, কোঠা নিয়ে আসে পুলিশের চাকরি করতে, আর যদি কখনো এমনটা হয় তোমাকে আমি সাসপেন্ড করে দিব। যেখানে সবাই শিবার কাজ দেখে তাকে বাহবা দিচ্ছে, সেখানে এসআই তাকে বকা দিল, কি আর করার। তারপর শিবা এসআইয়ের থেকে আগামী দিনের জন্য ছুটি নিয়ে নেয়। এই যে লোকটিকে দেখছেন শিবার বাবা, সাথে যে মদ খাচ্ছে শিবার মামা। শিবার বাবা মূলত সরকারি হসপিটালে লাশবাহী ভ্যান চালানো চাকরি করে। শিবার ছবি পত্রিকায় আসার খুশিতে শালাকে নিয়ে মদ খাচ্ছে। এর মধ্যে শিবাও বাড়ি ফিরেছে। ইনি হচ্ছেন শিবার মা, আর পাশে যাকে দেখছেন শিবার বোন। শিবা ফেরা মাত্রই আগে বাবাকে ঘরে ডেকে আনে। এরপর ঋপ্তির বিষয়ে বলার চেষ্টা করছিল। শিবার বোন অবশ্য আগে থেকে সব জানতো, এই জন্য সেই পুরো গল্পটা বাবা মাকে জানায়, এবং ঋপ্তির একটি ফটো এনেও তাদের দেখায়। ফটো দেখে শিবার বাবা মা দুজনেই খুশি, তাদের খুব পছন্দ হয়েছে। এই জন্য পরবর্তী দিন তারা ঋপ্তির বাড়িতে সম্বন্ধ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর জন্য সকাল হতেই শিবা তার বাবার লাশবাহী ভ্যানেই ওই সব মালামাল তুলছিল, কারণ এটাতেই তার বাবা মার বিয়ে হয়েছে। এদিকে আবার গতরাতে নেশার ঘরে থাকায় গতরাতে কি কথা হয়েছিল শিবার বাবার কিছুই মনে নেই। সবাই মনে করিয়ে দেওয়ার পর দ্রুত রেডি হয়ে সেও বেরিয়ে পড়ে। ঋপ্তির সাথে কথা মতো তারা একটি মন্দিরে যায়, কারণ এখানেই ঋপ্তি তার বাবা মাকে নিয়ে আসার কথা। কিন্তু ঘটনা উল্টো। শিবা এসেই দেখে ঋপ্তির পরিবার প্রেমের সাথে ঋপ্তির বাগদান সেরে ফেলেছে। ঋপ্তির বাবা জানতে চায় শিবার এখানে কেন এসেছে। শিবা তাদের সম্পর্কের বিষয় জানানো মাত্রই ঋপ্তির বাবা জাতপাত তুলে শিবাদেরকে অপমান করতে থাকে। প্রেমও এগিয়ে আসায় শিবা প্রেমকে চড় মেরে বসে। এরপর শিবা ঋপ্তিকে বলে, ওরা এভাবে আমাদের অপমান করবে, আমরা চুপ থাকবো?
তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে চলো, আমি যেখানে পারি তোমাকে রাখবো, নয়তো ওকে বিয়ে করো। রিপ্তির মা রিপ্তির হাত ধরে রাখায় রিপ্তিও কোনো জবাব দিচ্ছিল না দেখে শিবা তার পরিবারকে নিয়ে ফিরে আসে। রিপ্তি শুধু চোখের জল ফেলে যাচ্ছে। এরপর পরবর্তী দিন শিবা স্টেশনে আসতেই এসআই তাকে বলে, পুলিশ বলে যা ইচ্ছা করবে, গতকাল মন্দিরে তুমি যা করেছো মেয়ের বাবা তোমার নামে কমপ্লেন করে গেছে। শিবা বলে, দেখুন স্যার, আমরা একে অন্যকে ভালোবাসি, আমরা সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম। এসআই বলে, দেখো শিবা, এফআইআর হলে তোমার পরিবার বিপদে পড়তে পারে, ভালো হবে মেয়ের থেকে দূরে থাকো। আমি কথা বলে কমপ্লেন তুলে নিতে অনুরোধ করব। কিন্তু শিবা বলে ওঠে, স্যার এটা তো আমার পার্সোনাল ম্যাটার, আপনি এটাতে ইন্টারফেয়ার কেন করছেন? আর আমি ভালো করেই জানি আপনি কার ইশারা এগুলো করছেন। শিবার কথা এসআই উত্তেজিত হয়ে যাচ্ছিল। এজন্য অবস্থা খারাপ দেখে হেড কনস্টেবল শিবাকে বাইরে নিয়ে যায় এবং শিবাকে বোঝায়, এত উত্তেজিত হয়ে লাভ নেই, এসআইয়ের কথার বাইরে গেলে তোমাকে সমস্যায় পড়তে হবে। এর মাঝে শিবার ডেস্কে রিপ্তি ফোন করে তাকে থানার বাইরে দেখা করার অনুরোধ করে, কিন্তু শিবা দেখা করতে চাচ্ছিলই না। রিপ্তি বলে, তুমি আসবে না আমি ভিতরে আসবো। এরপর বাধ্য হয়ে শিবা রিপ্তির সাথে দেখা করতে চায়। রিপ্তি বলে, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, তুমি না বলেছিলে বিয়ে করবে, তোমার কথা মতো চলে এসেছি, চলো বিয়ে করে নিই। কিন্তু শিবার কথা, কাল সবার সামনে আমাদের অপমান করলো, তখন তুমি কোনো কথা বললে না, এখন এসেছো, তুমি জানতে ওখানে তোমার বাগদান হবে, তারপরও কেন আমাদের ডেকেছিলে? রিপ্তি বোঝায়, দেখো শিবা, আমি তোমাদের জন্য রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু বাবা মা এটা প্ল্যান করে রেখেছে আমি জানতাম না। গতকালের ঝামেলার জন্য বাবা 2 দিন পরে আমার বিয়ে ঠিক করেছে, তুমি আমাকে কোথাও নিয়ে যাও, নয়তো আমি জীবন দিয়ে দিব। শিবা বলে, এসব চিন্তা ভাবনা ছাড়ো তো, এমনিতেই এসআই আমার মাথা খারাপ করে রেখেছে, তারপর তোমার বাবা কমপ্লেন করে রেখেছে, রাত পর্যন্ত সময় দাও, চিন্তা ভাবনা করে দেখছি। এদিকে শিবা যে রিপ্তির সাথে কথা বলছিল এসআই দেখে ফেলায়। শিবা ফেরার পর এসআই ড্রাইভারকে 2 দিনের ছুটিতে পাঠিয়ে দেয় এবং শিবাকে 2 দিন তার জিপ চালানোর ডিউটিতে দিয়ে দেয়, যাতে শিবা কিছু করতে না পারে। শিবা বুঝতে পারছিল সবকিছু রিপ্তির বাবার সাথে প্ল্যান করে হচ্ছে। এর পরবর্তী দিন এসআই সারাদিনই শিবাকে এনগেজ রাখে, অন্যদিকে রিপ্তিকেও তার বাড়িতে ঘরবন্দি করে রাখা হচ্ছে। সারাদিন শেষে রাতে যখন শিবা ফিরছিল তখনও এসআই শিবাকে বলে, সারাদিন তো শুধু ড্রাইভ করেছ, ডিউটি তো করনি, থানায় গিয়ে নাইট ডিউটি করো যাও। শিবারও কি করার, তাই থানায় ফিরে যাচ্ছে আর সকালে বলা রিপ্তির কথাগুলো ভাবছে, কিছু না করলে যদি আবার সত্যি কিছু করে বসে। এই জন্য শিবা থানায় ফিরেই হেড কনস্টেবলকে বিষয়টি জানায় যে রিপ্তির বাবা 2 দিন পরই তিরুপতিতে তার বিয়ে ঠিক করেছে, আমি একা গেলে সমস্যা হতে পারে, আপনি যদি আমার সাথে একটু যেতেন। আবার এসআই আমাকে নাইট ডিউটি করতে বলেছে। হেড কনস্টেবল বলে, এসআইকে আমি জবাব দিব, তুমি চলো। এরপর শিবা ড্রেস চেঞ্জ করে আসার পর দুজনে রিপ্তিদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দুজনেই এই বিষয় নিয়ে গল্প করতে করতে যাচ্ছিল, হঠাৎ একটি কার এসে তাদের ধাক্কা দিয়ে থেমে যায়। এরপর কারের সামনে গ্লাস ভেঙে এক ব্যক্তি বেরিয়ে আসে, যার নাম জর্জ। আর যে ব্যক্তি ড্রাইভ করছিল মদর বোতল হাতে নেমে আসা লোকটির নাম রাজা। জর্জ রাজাকে তার সাথে যেতে বলছিল, অবশ্য রাজা তার সাথে যাবে না দেখে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। শিবা এসে তাদের থামানোর চেষ্টা করলে জর্জ শিবাকে সরিয়ে দিয়ে বলে, এসবে না জড়ানোর জন্য। এর মধ্যে জর্জ গান বের করে, তখন রাজা ও জর্জের মধ্যে ধস্তাধস্তিতে গান ফায়ার হতে থাকে, যা দেখে শিবা এবং হেড কনস্টেবল গান নেওয়ার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে শিবা দুজনকে মেরেই গান পয়েন্ট করে রাখে। অন্যদিকে রাজার ছোট ভাই রবি সিএমকে কল করে জানিয়ে দেয় সিবিআই রাজাকে অ্যারেস্ট করেছে। সিএম জানতে চায় কিভাবে কি হলো। এখানে আমরা দেখতে পাই রাজা তার দলবল নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে আড্ডা দিচ্ছিল, হঠাৎ সেখানে সিবিআই রেড দেয়। মূলত জর্জ তার টিম নিয়ে সেখানে রেড করেছিল, কিন্তু রাজার হাতে সিবিআইয়ের বেশ কিছু সদস্যই মারা যায়। একসময় রাজা জর্জের থেকে বাঁচতে কার নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জর্জও সেই কারে উঠে পড়ে। এরপরে মূলত দুজনের ধস্তাধস্তিতে কারের নিয়ন্ত্রণ হারিয়ে শিবাদের ধাক্কা দিয়েছিল। এরপরের সিন সোজা থানায়। শিবা জর্জ এবং রাজাকে আলাদা সেল আটকে রেখেছে। জর্জ বারবার বলছে, আমি সিবিআই অফিসার, আমার একটি কল করতে হবে। আর রাজু বলছে ও সিবিআই টিবিআই কিছুই না, একটা চিটার। শিবা কনফিউজড হয়ে যাচ্ছিল, তাই এসআইকে কল করে। আর তখন রিপ্তি কল করেও শিবাকে বিজি পাচ্ছে। শিবা এসআইকে জানায় যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জর্জ ও রাজার কথা বলে যে একজন বলছে সিবিআই অফিসার, আরেকজন বলছে সে সিএমকে চিনে। এসআই বলে, সিএমকে তো কতজনই চিনে, দুজনকে লকআপে রাখো, কোথাও যেতে দিও না, আমি সকালে এসে দেখব। অন্যদিকে সিএমকে দেখা যায় পুলিশরা এদিন নটরাজকে কল করে জানিয়ে দেয় যে রাজাকে সিবিআই অ্যারেস্ট করেছে, আর এখন তারা কোথায় আছে সিএম সেটাও বলে দেয়। সিএম বলে, তুমি কিভাবে কি করবে আমি জানি না, সকালের আগে সব সমস্যার সমাধান হয়ে যাওয়া চাই। এদিকে শিবারও যে কোনো মূল্যে রিপ্তির কাছে যেতে হবে, তাই শিবা একজন কনস্টেবলকে বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন জর্জ শিবাকে ডেকে বলে, আমি সিবিআই অফিসার, ও একজন অপরাধী, ওকে আমার কোর্টে নিয়ে যেতে হবে, নয়তো সমস্যা হয়ে যাবে। শিবা বলে, এসব তুমি কাল সকালে এসআইকেই বলো। জর্জ বলে, আমার কথা না শুনলে সবাই কিন্তু মারা পড়বে, তোমরা জানো না ও কতজনের খুন করেছে। জর্জ শিবাকে বলতে থাকে, পুলিশ স্টেশন থেকে শুরু করে সরকারি এমন কোনো দফতর নেই যেখানে রাজা হত্যাকাণ্ড চালায়নি। জর্জ এটাও বলে, 2 বছর আগে গ্যাস লিকেজের জন্য যে বিস্ফোরণ হয়েছিল সেটা কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, ওই বিস্ফোরণেও ওর হাত ছিল। আগামী 2 দিনের মাঝে ওকে কোর্টে পেশ করতে হবে,
সরকার ওর সাথে আছে। জর্জ শিবাকে একটি নম্বর দিয়ে বলে, এটা আমার সিনিয়র অফিসারের নম্বর, তুমি তার সাথে কথা বলে আমাদের কথা জানাও। এরপর শিবা জর্জের দেওয়া নাম্বারে কল করে। এই ব্যক্তি হচ্ছে সিবিআইয়ের ইনভেস্টিগেটিভ হেড ভার্গিস। শিবা জর্জের বিষয়ে জানার পর ভার্গিস বলে, দেখো শিবা, ওদের ওখানে থাকা সেফ নয়। আর এর মাঝে এসআই এসে পড়ায় শিবার ফোন রেখে দেয়। শিবা দেখে এসআই একা নয়, সাথে ডিএসপি, এসপি আরও অনেক অফিসার এসেছে। এসপিকে দেখে জর্জ বলে, স্যার আমি সিবিআই অফিসার, আমি ওকে লিগালি অ্যারেস্ট করেছি, আপনি আমার সিনিয়রের সাথে কথা বলুন প্লিজ। এরপরই এসপির কথা মতো স্টেশনের মধ্যে থাকা সকল সদস্যকে বাইরে বের করে দেওয়া হয়। এসপি আইজিকে কল করে জানায়, স্যার ওরা এখানেই আছে। আইজি বলে, তুমি তো জানোই কি করতে হবে, কাজ শেষ হয়ে গেলে কল করবে। এরপর জর্জ ও রাজুকে বের করে আনা হয়। তাদের প্ল্যান ছিল জর্জকে মেরে ফেলা। তাই এসপির কথা মতো একজন জর্জকে শ্যুট করতে যাবে, ঠিক তখনই শিবা এসে তাকে ফেলে দেয়। গানফায়ার হয়ে গুলিটি রাজার পেটে গিয়ে লাগে। শিবা বুঝতে পারছিল এখানে কিছু একটি বেআইনি হচ্ছে। এরপর শিবা ও জর্জের সাথে অন্যদের ফাইট শুরু হয়। এদের সবার কাছে গান না থাকায় বেশ কিছুক্ষণ ফাইট করার পর শিবা এবং জর্জ গুলিবিদ্ধ রাজাকে নিয়ে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় থানার গেটেও তালা দিয়ে যায়, যাতে করে কেউ বের হতে না পারে। এরপর এখান থেকে সিন চলে যায় রিপ্তিদের বাড়িতে। একদিন পর তাদের বিয়ে। সবাই বিয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিল। এর মাঝে রিপ্তি প্রেমকে একটু আড়লে ডেকে নিয়ে বলে, একদিন পর আমাদের বিয়ে, বিয়ের আগে আমি কিছু করতে চাই, আমার একটা কাজ করে দিবে? প্রেম তো মহাখুশি। প্রেম বলছে, যা চাও বলো, সব করে দিব। এখান থেকে সিন আবার থানায় চলে আসে। মার খেয়ে সবাই আহত। গেটের তালা ভাঙা মাত্রই পুলিশের আইজি নটরাজ আসে। এরপর এসপি এখানে ঘটে যাওয়া পুরো ঘটনাটি জানায় যে এই স্টেশনের একজন কনস্টেবল তাদের ছাড়িয়ে নিয়ে গেছে। অন্যদিকে শিবাকেও দেখা যায় মর্চরিতে তার বাবার সাথে কথা বলছে। শিবা তার বাবাকে সব খুলে বলার পর শিবার বাবা রাজার রক্তপাত বন্ধ করতে প্রাথমিকভাবে কিছু ফার্স্ট এইড দেয়। শিবা বাবা বলে ডাকায় রাজা শিবার বাবাকে বলে, ও তোমার ছেলে, তোমার ছেলে সিবিআইয়ের সাথে মিলে আমাকে নিয়ে যাচ্ছে, ও কিন্তু মারা যাবে। কিন্তু শিবার বাবা বলে, শোন শিবা, তুই আমার ভ্যান নিয়ে যা, ওকে যেখানে দেয়ার দিয়েই আসবি। শিবার বাবার কথা শুনে রাজা বলে, শালার সিবিআই সৎ, পুলিশও সৎ, তুমি ড্রাইভার, তুমিও দেখি সৎ, আমার কথা না মানলে তোমার ছেলের লাশ তোমারই কাঁধে করে নিতে হবে। জবাবে শিবার বাবা বলে, লাশ বহন করা আমার জন্য নতুন না, শিবা তুই নিয়ে যাও ওকে। এরপর শিবা তার বাবাকে বলে, বাবা পুলিশ আমাকে ধরতে বাড়িতে আসবে, তুমি মা বোনকে নিয়ে কোথাও চলে যাও। শিবার বাবা বলে, তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি সব সামলে নেব, তুই যা। এরপর শিবারাম মর্চুয়ারির ভ্যান নিয়ে চলে যায়। তাদের এখন 30 ঘন্টা 23 মিনিট সময়ের মাঝে বেঙ্গালুরু কোর্টে পৌঁছাতে হবে। এদিকে রিপ্তিকেও দেখা যায় প্রেমকে নিয়ে শিবার সাথে দেখা করতে যাচ্ছে। মূলত রিপ্তি প্রেমকে বলছে, তোমাকে মন্দিরেও সবার সামনে মেরেছে, বিনিময়ে তোমার তো 4-5টা দেওয়া উচিত, বিয়ের আগে তুমি ওকে মেরে সব প্রতিশোধ নিয়ে নিবে। মানে ভুলিয়ে ভালিয়ে প্রেমের মাধ্যমে রিপ্তি শিবার কাছে যাওয়ার প্ল্যান করেছে। এদিকে শিবারাও এদিক দিয়ে যাচ্ছিল। রিপ্তিকে দেখা মাত্র শিবা কার থামায়। এরপর ভ্যান থেকে নেমে শিবা রিপ্তিকে তার কন্ডিশন বোঝানোর চেষ্টা করে, কিন্তু রিপ্তি বলে, আমার কন্ডিশন আরও খারাপ, কাল তিরুপতিতে ওর সাথে আমার বিয়ে। এদিকে জর্জও তাড়াহুড়া করছে, পুলিশ এসে পড়তে পারে, এই জন্য শিবা রিপ্তিকেও সাথে নিয়ে নেয়। জর্জ রিপ্তির ব্যাপারে জানতে চাইলে শিবা বলে, ও আমার লাভার, বাড়িতে সমস্যা তাই নিয়ে যাচ্ছি। রিপ্তির কথা শুনে রাজা বলে ওঠে, এই মেয়ে তোমার উপর ভরসা করে এসেছে, ভালোভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, গিয়ে বিয়ে করে নাও, না হলে কিছুক্ষণ পরই আমার লোক এসে তোমাদের মেরে ফেলবে। রাজা রিপ্তিকে বলে, আমি মিথ্যা বলছি না, ও এসপি ডিএসপি সবাইকে মেরে আমাকে এনেছে, আর তুমি ওর উপর ভরসা করে আছো। রিপ্তি তখন শিবার কাছে জানতে চায়, এক অচেনা লোকের জন্য তুমি এসপি ডিএসপিকে মেরেছ, আর ছোটবেলা থেকে আমাকে ভালোবাসো, তাহলে আমার বাবাকে মেরে কেন আমাকে নিয়ে আসুনি? শিবা শুধু বলে, না জেনে কথা বলো না, এখন চুপ থাকার চেষ্টা করো। রাজাও কন্টিনিউয়াস ভয় দেখিয়ে যাচ্ছে। তখন রিপ্তিকে সান্ত্বনা দিয়ে জর্জ বলে, একবার ওকে কোর্টে নিতে দাও, তোমাদের বিয়ে করার গ্যারান্টি আমার। অন্যদিকে পুলিশ তাদের খুঁজতে শুরু করেছে। পুলিশের একটি টিম শিবাদের বাড়িতে গিয়েও দেখে ঘর তালাবদ্ধ, সবাই পালিয়ে গেছে। এভাবেই রাত শেষ হয়ে সকাল হয়। শহরে ঢোকা এবং বের হওয়ার সব রাস্তায় চেকপোস্ট বসিয়ে চেক করা হচ্ছে। রাজার যেহেতু গুলি লেগেছিল, এই জন্য প্রতিটি হসপিটালে চেক করা হয়, কিন্তু কোথাও কোনো ক্লু নেই। এদিকে প্রেম বাড়ি ফিরে রিপ্তির ব্যাপারে জানানোর পর সকাল হতে রিপ্তির বাবা লোকজন নিয়ে থানায় এসেছে। তাদের অভিযোগ শিবা তাদের মেয়েকে নিয়ে পালিয়েছে, কিন্তু আইজির কথা শিবা গতরাতে পালিয়েছে, রিপ্তিকে সে সাথে নেয়নি। তখন প্রেম তাদের বলে যে আমার চোখের সামনে গতরাতে শিবা আরও কিছু লোকের সাথে রিপ্তিকে মর্চুয়ারি ভ্যানে করে নিয়ে গেছে। প্রেমের কথায় পুলিশ এবার বুঝতে পারে শিবা পুলিশ জিপ না, শিবা ভ্যান নিয়ে গেছে। এই জন্য ভ্যান তল্লাশি করা শুরু হয়। আবার এদিকে সারা রাত ড্রাইভ করার জন্য ভ্যানের ইঞ্জিন হিট হয়ে গেছে, পানি দিতে হবে, এই জন্য শিবা ভ্যান থামিয়ে পানি আনতে চায়। আবার পুলিশের কাছে তথ্য এসেছে গতরাতে এই ভ্যানটি একটি টোল ক্রস করেছে, তাই খবর পাওয়া মাত্র নটরাজও এদিকে যাত্রা করে। শিবা পানি আনতে গেলে সেখানে অন্য থানার কিছু পুলিশের সাথে তার দেখা হয়। মূলত এখনও তারা জানে না তারা শিবাকেই খুঁজছে, কারণ তাদের ওয়াকি টকিতে সিগন্যাল পাচ্ছিল না। হঠাৎ সিগন্যাল পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে জানানো হয় শিবাই গতরাতে পালিয়েছে।
তাই তারা শিবাকে ধরার চেষ্টা করে। অবশ্য এবারও শিবা তাদেরকে মারধর করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এতক্ষণে নটরাজও এসে গেছে। নটরাজের সাথে পুলিশের একটি জিপও তখন তাদের ফলো করতে শুরু করে। শিবা বুঝতে পারছিল যে মেইন রোডে গেলে সে ধরা পড়ে যাবে, তাই জঙ্গলের রাস্তা দিয়ে বাঁধের উপর চলে যায়। বাঁধের সামনে পুলিশ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রাজা ভ্যান থামাতে শিবার গলা চেপে ধরে। এরপর জোরাজোরির এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি নিচে পড়ে যায়। রিপ্তি ও জর্জকে দেখা যায় কোনো মতে বের হয়ে পানির উপর এসেছে, আর আসা মাত্রই নটরাজ উপর থেকে গুলি করতে থাকে, যার একটি গুলি জর্জের পিঠে গিয়ে লাগে। অন্যদিকে শিবা ভ্যানের ভিতরে গিয়ে রাজার হাতের হ্যান্ডক্যাপ খুলে রাজাকে মুক্ত করে দেয়। এরপর রাজা উঠে এসে নটরাজকে ডেকে বলে, পার্টনার তুমি এসেছো। অবশ্য বলা মাত্রই নটরাজ রাজাকে শ্যুট করে, কিন্তু শিবা রাজাকে সরিয়ে নেয়। এরপর দেখা যায় নটরাজও পানিতে নেমে তাদের খুঁজতে শুরু করেছে। তবে এতক্ষণে শিবারা সবাই বাঁধের পিলার বেয়ে উপরে উঠে গেছে। পুলিশের কিছু লোক নিচে নামছিল। এর মাঝে শিবাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে জর্জ গেট লাগিয়ে দেয়। জর্জ বলে, কাল সকাল ওকে কোর্টে উপস্থিত করতেই হবে। তুমি ওকে নিয়ে যাও শিবা, আমি এখানে দেখছি। কিন্তু শিবা যেতে চাচ্ছিল না। তখন জর্জ বলে, আমার গুলি লেগেছে, যদি তোমার গুলি লাগতো আমি তোমাকে ওখানে রেখে যেতাম। এরপর বাধ্য হয়ে শিবারা ভিতরে চলে যায়, আর বাইরে জর্জ একাই সবার সাথে লড়াই করতে থাকে। কিন্তু নটরাজ আসার পর জর্জ নটরাজের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ভিতরে আবার এক টানেল থেকে অনেক টানেলের মুখ থাকায় নটরাজ আর শিবাদেরকে খুঁজেই পাচ্ছিল না। এক পর্যায়ে নটরাজ রাজাকে উদ্দেশ্য করে বলতে থাকে, বন্ধু আমি এসে পড়েছি, তুমি আর আমি একসাথে কত খুন করেছি, এখন দেখো তোমাকে মারার জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছে। তুমি একসময় রাজা হয়ে আমার ভয়ে তুমি কনস্টেবলের পিছে লুকিয়ে আছো। মানে রাজাকে কোনোভাবে নটরাজ বের করার চেষ্টা করছিল। রাজা ওইসব কথা সহ্য করতে না পেরে একসময় সামনে এসে পড়ে। কিন্তু আইজির গানে বুলেট নটরাজের গানে বুলেট না থাকায় তাদের মাঝে ফাইট শুরু হয়। তবে শিবা এবং রাজা দুজনে মিলেও নটরাজকে হারাতেই পারছিল না। অন্যদিকে আরেকজন সে রিপ্তিকে মারতে চেষ্টা করছিল। রিপ্তি তখন বাঁচার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে। একসময় রিপ্তির হাতে লেগে পানির লাইন খুলে যায়। টানেলের ভিতর তখন পানি এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। পানির গতি এতটাই বেশি ছিল যে দ্রুত সময়ের মাঝে তারা বেশ দূরে চলে যায়। তবে রিপ্তি এবং শিবা কোনোভাবে রাজাকে তুলে তীরে উঠতে পারে। অন্যদিকে নটরাজকেও দেখা যায় তীরে উঠে গেছে, তবে বিপরীত দিকে। এখন দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া নটরাজেরও কিছু করার নেই। শিবার হাতেও মাত্র 24 ঘন্টা সময় আছে। এর মাঝে রাজাকে তার কোর্টে নিয়ে যেতে হবে। অন্য দৃশ্যে সিএমকে দেখা যায় পার্টির হাইকমান্ডের সাথে দেখা করতে গিয়েছে। হাইকমান্ড বলে, দেখো দাক্ষিয়ানি, তোমার বাবা এবং আমি অনেক কষ্টেই পার্টি দাঁড় করিয়েছি। তোমার বাবা সিএম হয়ে মারা গেল, এরপর তুমি সিএম হলে। এখন তোমার ভুলের জন্য লোক আমাদের পার্টি শেষ করে দিতে যাচ্ছে। সিএম বলে, চিন্তা করবেন না, পার্টির কিছু হবে না। সিবিআই কোনোভাবেই রাজাকে কোর্টে পেশ করতে পারবে না। 24 ঘন্টার মাঝে আমি সব সমস্যার সমাধান করে দিব। যে কোনো মূল্যে হোক আমি রাজাকে মেরে কাল নিজেকে নির্দোষ প্রমাণ করব। হাইকমান্ড শুধু বলে, যদি তুমি হেরে যাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু পার্টি হেরে গেলে সমস্যা আছে। তাই এমন কিছু করো না যেটা সমস্যার তৈরি করে। এরপর ফেরার সময় সিএম নটরাজকে কল করে বলে, ও যদি কোর্টে পৌঁছে যায় তুমি এবং আমি সবাই শেষ হয়ে যাব। যা করতে হয় করো, পুলিশ দিয়ে না হলে গুন্ডা কাজে লাগাও, যে কোনোভাবে রাজাকে মারতে হবে। এদিকে রাজাকে নিয়ে শিবা এবং রিপ্তি হেঁটেই চলেছে। শিবা রিপ্তিকে বলছিল, এই খালি পিস্তল কেন এনেছ? রিপ্তি বলে, তা বাদ দাও, আমার মনে হয় আমাদের এসব থেকে দূরে থাকা উচিত। রাজাও বলে, ঠিকই বলেছ, তোমরা আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করে সংসার শুরু করো, আমারটা আমি দেখে নিব। কিন্তু শিবা কিছুতে রাজি না। এই জন্য রাজা রিপ্তিকে বলে, তুমি একটু বোঝাও না ওকে, যেন ও আমাকে ছেড়ে দেয়। তোমাদের ভালোর জন্যই তো বলছি, এত রিস্ক নিয়ে এখানে এসেছো, তোমার ভালোবাসারও তো জয় হওয়া উচিত, তাই না? ভালোবাসার কথা শুনে রিপ্তি জানতে চায়, তোমার তো নিশ্চয়ই কেউ আছে, কে সে? রাজা বলে, তা একজন আছে, কিন্তু ওয়ান সাইড লাভ, আমি কখনো বলতে পারিনি। রিপ্তি জানতে চায় সে কে? রাজা বলে, সিএম। সিএমই আমাকে মারতে লোক পাঠিয়েছে, আর সিএম এটাই জানে না আমি তাকে ভালোবাসি। রাজা বারবার তাকে ছেড়ে দিয়ে শিবাদের চলে যেতে বলছিল, কিন্তু শিবার কথা কোর্টে না নেওয়া পর্যন্ত আমি তোকে কোথাও যেতে দেব না। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতিও শুরু হয়ে যায়। তবে রাজার পেটে ক্ষত থাকায় রাজা হার মেনে নেয়। এদিকে রিপ্তি দুজনকেই থামিয়ে শিবাকে বলে, যেখানে ডিপার্টমেন্টের কিছু যায় আসে না সেখানে আমাদের কি? ওই ঠিক বলছে, আমাদের ওকে ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত। কিন্তু শিবা যেটা বলে তা কেউই কল্পনা করেনি। শিবা বলে, কিভাবে যাব? ও আমার ভাইকে মেরেছে জানার পরও আমি কিভাবে ওকে ছেড়ে দিব? শিবার কথা শুনে তো দুজনেই অবাক। এখন কথা হচ্ছে, শিবার ভাই কে ছিল আর রাজা তাকে কিভাবে এবং কেন মারল জানতে আমাদেরকে 2 বছর আগে নিয়ে যাওয়া হয়। এই যে বাইক নিয়ে যে কনস্টেবলটি আসছে তার নাম বিষ্ণু। বিষ্ণু শিবারই বড় ভাই। শিবার তখনও চাকরি হয়নি। বিষ্ণু ঋতু নামে একটি মেয়েকে ভালোবাসত। পরিবারের সবাইকে জানানোর পর ঋতু এবং বিষ্ণুর পরিবার মিলে তাদের বাগদান করে বিয়ের দিন ঠিক করে ফেলে। আবার বিষ্ণুর ইচ্ছা ছিল সে এসআই হবে, এজন্য বিষ্ণু এসআইয়ের পরীক্ষাও দিয়েছিল। আর সেই পরীক্ষায় বিষ্ণু এসআই হিসেবে সিলেকশনও পেয়ে যায়। এরপর একদিন সকালে শিবা বন্ধুদের সাথে খেলতে যাচ্ছিল। তখন শিবার মা একটি প্রেসক্রিপশন দিয়ে বলে, এই ওষুধটা কিনে তোর বাবার কাছে দিয়ে আসবি।
কিন্তু শিবার আবার ক্রিকেট ম্যাচ আছে। এই জন্য শিবা চালাকি করে বিষ্ণু যখন বের হচ্ছিল, শিবা বিষ্ণুকে মিথ্যা বলেছে মা তোমাকে যেতে বলেছে, আর তুমি তো পরিবারের বড় ছেলে, এসব দায়িত্ব তোমারই নিতে হবে। যদিও বিষ্ণু যেতে যাচ্ছিল না, তারপরও বাধ্য হয়ে যেতে হয়। এদিকে বিষ্ণুর আবার আজ ঋতুর সাথে দেখা করতে যাওয়ার কথা, তাই বিষ্ণুর যেহেতু লেট হবে, বিষ্ণু ঋতুকে কল করে জানিয়ে দেয় যে আমি বাবার ওষুধটি দিয়ে তারপর আসবো, আমার আসতে একটু লেট হবে। এরপর বিষ্ণু ফার্মাসিতে ওষুধ আনতে চায়, আর তখনই ওই বিস্ফোরণটি ঘটে, যেটা আমরা আগেও দেখেছিলাম। বিস্ফোরণের সময় ওই স্কুল বাসের ড্রাইভার বাসের লক না খুলেই জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। এটা দেখা মাত্রই বিষ্ণু বাচ্চাদের বাঁচাতে দরজা ভেঙে বাচ্চাদেরকে বের করে আনে। এরপর অন্যদেরকে বাঁচাতে গেলে বিষ্ণু একটি বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পড়ে যায়। এদিকে বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই শিবা এসে বিষ্ণুকে খুঁজতে শুরু করেছে। চারিদিকে লাশ আর লাশ। এর মাঝে দেখা যায় বিষ্ণুকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। শিবা দ্রুত বিষ্ণুকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। অ্যাম্বুলেন্সের মধ্যে বিষ্ণু বলছিল, আমি মনে হয় মরতে যাচ্ছি রে, আমার কিছু হয়ে গেলে বাবা মা ও বোনের খেয়াল রাখিস। এসআই হওয়া আমার স্বপ্ন ছিল, কিন্তু হওয়ার আগে আমি চলে যাব, তুই কথা দে। এসআই না হওয়া পর্যন্ত মানুষের সেবা করে যাবি, মানুষের উপকার করবি। বলতে বলতে অ্যাম্বুলেন্সের মধ্যেই বিষ্ণু মারা যায়। অপরদিকে ঋতু তখনও বিষ্ণুর অপেক্ষায় বসে আছে। এই ছিল মূলত বিষ্ণুর গল্প। শিবা বলে, আমার ভাইয়ের জন্য আমি কনস্টেবলের চাকরি পেয়েছি, পুলিশ হয়ে ও যা করতে চেয়েছিল তা এখন আমি করছি। যখনই আমি জানতে পারি আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী, তখনই তোমাকে মেরে ফেলতাম, কিন্তু তাতে সত্যিটা প্রকাশ পেত না। ওই বিস্ফোরণে মারা যাওয়া সবার পরিবারের সত্যিটা জানা উচিত। এদিকে রাজার পেট থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এই জন্য রিপ্তি বলে, যদি গুলি ভিতরে থেকে থাকে তাহলে সমস্যা হয়ে দাঁড়াবে, তাই যত দ্রুত সম্ভব ওকে ডক্টরের কাছে নিতে হবে। এদিকে পুলিশও তাদের খুঁজতে খুঁজতে এদিকে আসছে। এরপর দেখা যায় জঙ্গলের রাস্তা দিয়ে এক লোক ড্রাইভ করে আসছিল। হঠাৎ রিপ্তিকে দেখে কার থামানো মাত্রই রিপ্তি খালি গান দেখিয়ে লোকটির কান নিয়ে চলে যায়। অন্যদিকে শিবার মামা শিবার বাবার সাথে ফোনে কথা বলছিল, কারণ শিবার ফ্যামিলি একটি লজে গিয়ে উঠেছে। পুলিশ শিবার মামাকে ধরে ফেলে এবং তার ডায়াল করা নম্বরে কল করে শিবার বাবাদের লজে ঠিকানাও নিয়ে নেয়। আর এদিকে শিবারা শহর এসে পড়েছে, কিন্তু চারিদিকে পুলিশ থাকায় তারা কোনো উপায় না দেখে পাশে থাকা একটি রিটায়ার্ড আর্মি অফিসারের বাড়িতে ঢুকে পড়ে। এই ব্যক্তি মূলত রিটায়ার্ড মেজর জেনারেল ফিলিপ। শিবা ফিলিপকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে যে তাদের এখন একজন ডক্টর দরকার, কিন্তু ফিলিপ নিজেই রাজার পেট থেকে বুলেট বের করে দেয়। ফিলিপ বলে, আর্মিতে আমাদের এসব বেসিক ট্রেনিং দেওয়া হয়। ফিলিপের কথা মতো 8 ঘন্টা পরই তারা রাজাকে সেখান থেকে নিতে পারবে। এরপর শিবা সিবিআইয়ের ভার্গিসকে কল করে এবং বলে, স্যার জর্জকে আইজি মেরে ফেলেছে, ওরা আমাদেরও মারতে চেষ্টা করছে। ভার্গিস তখন শিবার কারেন্ট লোকেশন জেনে শিবাকে বলে, রঞ্জিতা নামে আমাদের এক অফিসার গিয়ে তোমাদেরকে নিয়ে আসবে। নটরাজের সাথে যে মেয়েটি কথা বলছে মূলত সেই রঞ্জিতা মূলত এখানে রাজা সম্পর্কে তথ্য নিতে এসেছে। এর মাঝে ভার্গিস রঞ্জিতাকে কল করে জানায় নটরাজ জর্জকে মেরে ফেলেছে এবং শিবাদের কারেন্ট লোকেশনে জানিয়ে বলে দ্রুত শিবাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে। ভার্গিস রঞ্জিতাকে এটাও সতর্ক করে দেয় নটরাজ যেন কোনো কিছু বুঝতে না পারে, কারণ ও খুব ডেঞ্জারাস মানুষ। এরপর ভার্গিসের কথা মতো রঞ্জিতা দ্রুত টিম নিয়ে সেখান থেকে চলে যায়। অবশ্য নটরাজ তাদের কথায় অনেক কিছুই আন্দাজ করতে পারছিল। এরপর রঞ্জিতা টিম নিয়ে ফিলিপের বাড়ি যায় এবং শিবাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে মেইন রোডে গেলে পুলিশের চেকপোস্ট থাকতে পারে, তাই তারা পুলিশকে এড়াতে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই পুলিশ তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কারণ রঞ্জিতার উপর সন্দেহ করেই আইজি তাদেরকে আগে থেকে ফলো করছিল। শুরু হয় দুপক্ষের মাঝে বন্দুকযুদ্ধে সিবিআইয়ের সদস্যরা অনেকে মারা যায়। রাজা শিবাকে বলছিল, আমার হ্যান্ডকাপ খুলে দাও, নয়তো সবাই মারা যাব। এরপরই শিবা হ্যান্ডকাপ খোলার পর শিবা এবং রাজা একসাথে সবার সাথে ফাইট শুরু করে। এই লোকগুলো মূলত নটরাজের ভাড়াটে গুন্ডা, তাই রাজা এবং শিবার কাছে তারা পাত্তাই পাচ্ছিল না। এরপর আবার নটরাজ যখন গুলি করতে শুরু করে তখন শিবাও গান তুলে নেয়। এর মাঝে অন্য পুলিশ সদস্যরা চলে এলে তারা সবাই মিলে তাদের উপর গান ফায়ার শুরু করে। আর তখনই সেখানে আচমকা ফিলিপকে দেখা যায় একটি জিপের উপর মেশিন গান সেট করে নিয়ে এসেছে। ফিলিপ মূলত ভার্গিসের কথা মতো এখানে এসেছে, কারণ ফিলিপ একজন ন্যাশনাল এজেন্ট। ফিলিপের মেশিন গানের সামনে কেউই টিকতে পারছিল না। আর এই সুযোগে শিবা রিপ্তি এবং রাজাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অবশ্য মেশিন গানের বুলেট শেষ হওয়া মাত্রই নটরাজ ফিলিপকে শ্যুট করে মেরে ফেলে। এরপর শিবাদের দেখা যায় জঙ্গলের ভিতর দিয়ে হাইওয়ের কাছাকাছি চলে এসেছে। এদিকে আবার হাইওয়েতে পুলিশের চেকপোস্ট, সেখানে তল্লাশি চলছিল। একজন ট্রাক ড্রাইভার পোস্ট পার হয়ে এসে মাইনাস করছিল। শিবারা সেই সুযোগটি কাজে লাগিয়ে লুকিয়ে ওই ট্রাকের পিছে উঠে পড়ে। রাজা বলছিল, যাদের আমি বিশ্বাস করেছি তারা আমাকে মারতে চায়, আর তুমি আমাকে না জেনেও আমাকে বাঁচাতে চাও। কাল কোর্টে গিয়ে আমি সবার মুখোশ খুলে দেব। কথা বলতে বলতে ট্রাকটি একটি বিয়ে বাড়িতে গিয়ে থামে। সবাই নেমে ভিতরেই যাচ্ছিল। পিছের থেকে এক মহিলা রিপ্তিকে ডাকে। এরপরই জানা যায় ইনি রিপ্তির আন্টি, মানে রিপ্তির বাবার বোন। আজ তারই মেয়ের বিয়ে হচ্ছে, এই জন্য সে রিপ্তিকে দেখেই ভিতরে নিয়ে যায়। মূলত রিপ্তির বাবা বলেছিল রিপ্তির বিয়ের কারণে তারা আসতে পারছে না, কিন্তু রিপ্তি বলে, আমার বিয়ে টিয়ে কিছু না,
এই জন্যই তো আমি বিয়ে খেতে এসেছি। তখন রিপ্তির আন্টি রিপ্তির বাবাকে কল করে বলে, আপনি আমাকে মিথ্যা কেন বললেন? রিপ্তি আমাকে সব বলে দিয়েছে। এতে করে তারাও তথ্য পেয়ে যায় রিপ্তিরা এখানেই আছে। এদিকে শিবারা বিয়ে বাড়িতে ঢুকছিল, তখন রাজার হাতে হ্যান্ডকাপ থাকায় শিবা ওই হ্যান্ডকাপটি খুলে দেয়। এরপর দুজন মিলে খাওয়া দাওয়া করে টাইম পাস করতে শুরু করে। এর মাঝে খবর পাওয়ার পরই রিপ্তির বাবারও এসে পড়ে। তারা রিপ্তিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু শিবা সবার সাথে ফাইট করে রিপ্তিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু বিয়ে বাড়িতে কোথাও রাজার দেখা নেই। এই জন্য বাধ্য হয়ে রাজাকে রেখেই তারা একটি কার চুরি করে পালিয়ে যায়। এদিকে সিবিআইয়ের কাছে কোনো তথ্য নেই। সিবিআই প্রধান ভার্গিসকে কল করে দ্রুত তাদের ট্রেস করার নির্দেশ দেয়, কারণ আগামীকাল কোর্টে রাজাকে না নিতে পারলে সিএমের বিরুদ্ধে কোনো অভিযোগই তারা প্রমাণ করতে পারবে না। আবার এদিকে রাজাকে হারিয়ে শিবা রিপ্তিকেই দোষ দিচ্ছে। শিবা বলছে, তুমি না এলে এমনটা হতো না। রিপ্তি বলে, হয়তো এসব হতো না, কিন্তু আমার বিয়ে হয়ে যেত। শিবা বলে, হলে হতো, তাতে কি? কথাটি রিপ্তির হৃদয় আঘাত করে। তাই রিপ্তি শিবাকে কার থামাতে বলে কার থেকে নেমে যায়। শিবা বুঝতে পারছিল রাগের বশে এটা বলা তার ঠিক হয়নি। তাই রিপ্তির কাছে গিয়ে বলে, এসআই হওয়া আমার ভাইয়ের স্বপ্ন ছিল। ও মানুষের হেল্প করতে চাইতো, আমিও এখন তাই করছি। এএসপি ডিএসপি সবাইকে মেরে আমি রাজাকে বাঁচিয়ে এখানে এসেছি। এখন ফিরে গেলে চাকরিটাও থাকবে কিনা জানি না, আবার বাবা মা কোথায় সেটাও আমি জানি না। বুঝে উঠতে পারছি না এখন আমি কি করব। রিপ্তি অবশ্য শিবার হাত ধরে বলে, এত ভেঙে পড়ো না, আমি জানি তুমি কিছু হাতে নিলে শেষ করেই ছাড়ো। শুধু এই সমস্যা নয়, আমি যে কোনো সমস্যার মাঝেই তোমাকে ছেড়ে যাব না। রিপ্তি বলে, আমার অনেক ক্ষুধা লেগেছে। এজন্য শিবা রিপ্তিকে খাওয়াতে পাশের একটি ধাবায় নিয়ে যায়। আবার রাজাকে দেখা যায় বিয়ে বাড়ি থেকে একটি মেলায় গিয়েছে। রাজা সেখান থেকে তার ছোট ভাই রবিকে কল করে তাকে এখান থেকে নিয়ে যেতে বলে। এদিকে রিপ্তি বলছিল, ওর তো গুলি লেগেছিল, বেশি দূর যেতে পারবে না। আবার চারিদিকে পুলিশ, আশেপাশেই কোথাও আছে নিশ্চয়ই। এর মাঝে একটি অটোতে করে ওই মেলার প্রচার করা হচ্ছিল। শিবারাও শুনতে পেয়ে ধারণা করে রাজা হয়তো সেখানেই থাকতে পারে। এই জন্য রাজাকে খুঁজতে তারা ওই মেলায় যায়। অবশ্য কিছুক্ষণ খোঁজার পর পেয়েও যায়। শিবা রাজাকে ধরেই বলে, তোমাকে ভরসা করে আমি হ্যান্ডকাপ খুলে দিয়েছি, আর এর জন্য তুমি পালিয়ে এলে? রাজা বলে, দেখো শিবা, আমাকে যেতে দাও, আর তুমিও দূরে থাকো, নয়তো তোমরা মারা যাবে। ঠিক তখনই নটরাজকেও দেখা যায় শিবার বাবাকে ধরে এনেছে। তারা শিবার বাবার মাথায় গান ঠেকিয়ে রাজাকে তাদের হাতে দিয়ে দিতে বলে। কিন্তু শিবার বাবা বলছিল, তুই আসবি না শিবা, সব সত্যটা প্রকাশ করতে হবে। তোর ভাইয়ের সাথে যারা মারা গেছে সবাইকে তোর ন্যায় পাইয়ে দিতে হবে। শিবার বাবা জানতো নটরাজ তাকে ব্যবহার করবে, তাই শিবার যাতে কোনো বাধা না থাকে এই জন্য সে নিজেই গান ফায়ার করে দেয়। শিবাও দেখছে তার বাবার নিথর দেহটি স্টেজ থেকে গড়িয়ে পড়ছে। রাজার নিষেধ সত্ত্বেও শিবা বেরিয়ে আসা মাত্রই নটরাজও গুলি করতে থাকে। আর তখনই রাজার ভাই রবি এসে সবাইকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর রাজা শিবাকে এক ব্যাগ টাকা দিয়ে বলে, অন্য কোথাও চলে যাও, এবং এটাও বলে, তোমার বাবা আমার জন্য মরেনি, তোমার দোষের জন্যই মরেছে। আমি তোমাকে আগেই বলেছিলাম আমার সাথে থাকলে কি হতে পারে। এখন এই টাকা নিয়ে কোথাও গিয়ে সেটেল হও। বলতে বলতে রাজা ফিরে আসছিল। এর মাঝে রাজার ভাই রবি তার পেটে ছুরি মেরে বসে। রবি বলে, তুমিই তো বলেছিলে যে রাজাকে মারবে সে রাজা হবে। রাজা বলে, তার জন্য কলিজা থাকা দরকার। এই বলে নিজের পেটে ছুরি বের করে রাজা রবির পেটে ঢুকিয়ে দেয়। এরপর শিবা অনতিশয় যুদ্ধ করে রাজাকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে এসআইকেও দেখা যায় সেখানে এসে পড়েছে। এক পর্যায়ে শিবারা সেখান থেকে পালিয়ে একটি রানিং ট্রেনে উঠে পড়ে। এসআইকেও দেখা যায় তাদের ফলো করে সেই ট্রেনে উঠছে। ট্রেনে উঠে শিবা রাজাকে বলে, তুমি বললে ভাই, এখন কি হলো? তোমার ভাই তো তোমাকে মারতে চায়। আসলে তোমার আশেপাশের কেউই তোমার আপন নয়। আমার বাবা আমার দোষে মরেনি, সে মরেছে যাতে সত্যটা প্রকাশ পায়। তাদের কথার মাঝে এসআই এসে পড়ে। এরপর শিবা এবং এসআইয়ের ধস্তাধস্তিতে এসআইয়ের গানটিও পড়ে যায়। শিবা অনেক চেষ্টা করে এসআইকে ট্রেন থেকে ফেলে দেয় এবং রিপ্তির হাতে গানটিকে দিয়ে বলে, যে কোনো মূল্যে ইঞ্জিন রুমে যাও, কোনোভাবে যেন ট্রেনটি না দাঁড়াতে পারে, লাগলে গানটি ব্যবহার করবে। কথা মতো রিপ্তি ইঞ্জিন রুমে গিয়ে ট্রেন থামাতে নিষেধ করে দেয়। কিন্তু ততক্ষণের পরবর্তী স্টেশনে ট্রেন স্লো হয়ে যাওয়ায় বাকিরা ট্রেনে উঠে পড়েছে। এরপর শুরু হয় ট্রেনের মাঝে ফাইট। শিবা এবং রাজা সবার সাথে ফাইট করে যাচ্ছে। ফাইটের মাঝে রাজাও তাদের ছুরিকাঘাতে বেশ আহত হয়। এর মাঝে নটরাজ এসে পড়েছে। শিবা নটরাজের সাথে প্রাণপণ যুদ্ধ করে রাজাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপরও যখন পারছিল না, তারা ইঞ্জিন থেকে বগির সংযোগ বিচ্ছিন্ন করে চলে যাওয়ার প্ল্যান করছিল। আর তখনই নটরাজ পিছের থেকে রাজাকে শ্যুট করে। এই জন্য রাজা শিবার সাথে না গিয়ে ট্রেনের ইঞ্জিনের সাথে বগি বিচ্ছিন্ন করে শিবাদেরকে বাঁচিয়ে দেয়। তখনই শিবার চোখের সামনে নটরাজ রাজাকে মেরে ফেলে। শিবা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছে, কারণ কিছুই করার নেই। এরপর সিন চলে যায় পরবর্তী দিন সকালে। বেঙ্গালোর ডিস্ট্রিক্ট কোর্ট, সিএমও কোর্টে এসেছে। সিএমের পক্ষের আইনজীবী বলে, সিবিআই এই কেসের সাক্ষীকে আনতে পারেনি, তাই কেসটি যেন ডিসমিস করে দেওয়া হয়। কিন্তু সিবিআই পক্ষের আইনজীবী বলে, উইটনেস এসে পড়েছে। এরপর ভার্গিস শিবাকে নিয়ে আসে। শিবা নিজের পরিচয় দিয়ে বলে, এই কেসের উইটনেসকে যখন নিয়ে আসছিলাম তখন রাজা এবং জর্জকে আইজিও কিছু পুলিশ মেরে ফেলেছে। সিএমের উকিল জানতে চায়, তাহলে রাজার সাক্ষীকে তুমি দিবে, না ও জীবিত হয়ে এসে দিবে?
শিবা বলে কে বলেছে আমি দিব, ও নিজেই দিবে। এখানে দেখা যায় গতরাতে শিবা যখন ঋত্বিকে ট্রেন থামাতে পাঠাচ্ছিল তখন সে একটি ক্যামেরা দেখেছিল। মূলত তারা বিয়ের ভিডিও শ্যুট করে ফিরছিল। শিবা ওই ক্যামেরার রেকর্ডিং প্লে করে দেখায়, যেখানে রাজা নিজে বলছে, আমার নাম রাজা, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তার মানে সিএম আমাকে খুন করিয়েছে। 2 বছর আগে যে গ্যাস লিকেজের জন্য বিস্ফোরণ হয়েছিল সেটি কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, সেটি আইএএস অফিসার রাজা কৃষ্ণানের ডেড বডি ডিসপোজ করতেই প্ল্যান করে ঘটনা হয়েছিল। সিএমের দুর্নীতির বিরুদ্ধে রাজা কৃষ্ণান অনেক তথ্য বের করে ফেলেছিল। সিএম সবকিছু জানার পর নিজ বাড়িতে ওই অফিসারের খুন করে। এরপর আমি বডিটিকে নটরাজের কারে রেখে প্ল্যান করে ব্লাস্ট করাই, যার জন্য বহু লোক মারা যায়। ওই দিন সিএমের নির্দেশে আমি ওই ব্লাস্ট করিয়েছিলাম। এটা ছাড়াও আমি সিএমের জন্য অনেক কিছু করেছি। এসব শোনা মাত্রই সিএম উঠে যাচ্ছিল, কিন্তু জজ তাকে বাধা দেয়। রাজা আরও বলে, সব কিছুর জন্য পার্টি আমাকে টাকা দিয়েছিল, আমি ওই সব ভয়েস রেকর্ডও শিবার কাছে দিয়ে দিয়েছি। আরেকটা কথা আমি বলতে চাই, সিএম তোমাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি বলতে সাহস করিনি, ঋপ্তির জন্য শুধু আজ বললাম, মানে মরে যাওয়ার আগে প্রপোজ করে গেল আর কি। পুরো রেকর্ডটি দেখার পর রাজা মারা যাওয়ার আগে শিবার কাছে যে ভিডিও স্টেটমেন্ট দিয়ে গিয়েছে সেটি আমলে নিয়ে সিএম, নটরাজ এবং যে সকল পুলিশ এই ক্রাইমের সাথে জড়িত ছিল কোর্ট সিবিআইকে নির্দেশ দেয় সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 21 দিনের মধ্যে চার্জশিট জমা দিতে। কোর্টের এই রায়ের পরপরই সিএমকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ভার্গিসকে দেখা যায় শিবাকে বলছে, তুমি চাইলে যে কোনো সময় সিবিআইতে জয়েন করতে পারো। কিন্তু শিবা বলে, না স্যার, পুলিশও আমার বড় ভাইয়ের স্বপ্ন ছিল, তাই আমি পুলিশেই ঠিক আছি। কিন্তু ভার্গিস এটাও বলে, তোমার জন্য সবসময় দরজা খোলা থাকবে। সিএম ও শিবার মুখোমুখি হয়ে ওই দিনের কথা ভাবছে, কারণ ওই দিন সিএম শিবাকে যে নির্দেশনা দিয়েছিল শিবা আজ তারই প্রতিপালন করেছে। সিবিআই সবাইকে তাদের কাস্টডিতে নিয়ে নেয়। সবশেষে ঋপ্তি এসে শিবাকে বলে, এখন তো বিয়ে করতে চলো। মুভিটি এখানেই শেষ হয়। কোনো ডিপার্টমেন্টই খারাপ নয়, ডিপার্টমেন্টের কিছু সদস্যের জন্য ডিপার্টমেন্টের বদনাম হয়, কারণ যেখানে নটরাজের মতো খারাপ লোক আছে সেখানে শিবার মতো ভালো লোক থাকে। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।